তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা এবিটি এর 553 নম্বর পেজ নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো এই ভিডিওর মধ্যে যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে তোমাদের এমসিকিউ থাকবে, সেটা থাকবে এসএ কিউ থাকবে এবং সমস্ত অঙ্ক অর্থাৎ সমস্ত গাণিতিক বিশ্লেষণের যে কটা অঙ্ক আছে সেই সমস্ত অঙ্কের সম্পূর্ণ সমাধান থাকবে। মোটামুটি এই চ্যাপ্টারে তোমাদের 5টা অঙ্ক আছে, বড় অঙ্ক অর্থাৎ 3 নম্বরের যে অঙ্কগুলো আছে বিভাগ গ এবং বিভাগ ঘয়ে টোটাল 5টা অঙ্ক আছে। সেই 5টা অঙ্ক আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ সলিউশন করে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ স্কিপ করে দেখলে তোমাদের কোনো আইডিয়া হবে না, কেন সাবজেক্টটা ফিজিক্যাল সায়েন্স। বোঝা যাচ্ছে ফিজিক্যাল সায়েন্স পড়তে গেলে সম্পূর্ণরূপে বুঝতে হবে, জানতে হবে, তবে তোমরা অ্যান্সার করতে পারবে। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে এমসিকিউ, জলাভূমিতে উৎপন্ন মার্স গ্যাস আমরা কাকে বলি? মার্স গ্যাস বলি মিথেন গ্যাসকে আমরা মার্স গ্যাস বলি। তো সেই মার্স গ্যাস কি? তো এখানে দেখো মিথেন গ্যাস কোনটাই নেই, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনোটিই নয়। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এখানে? মিথেন। আচ্ছা, দুয়ের দেখা যে প্রশ্নটা, একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত হবে? তো দেখো 1.2 এর যদি অ্যান্সারটা আমরা করতে যাই, এখানে 1.2 আমরা আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি জানি। আচ্ছা, ভি কত? একক আয়তন বলেছে, তাহলে ভি ইকুয়াল টু 1। কেন? একক আয়তন। তাহলে এখান থেকে পি ইকুয়াল টু হয়ে যাবে এনআরটি। তাহলে এখানে এন এর মান হয়ে যাবে পি আপন আরটি। তাহলে কোন অ্যান্সারটা তোমাদের সঠিক হয়ে যাবে? একক আয়তনের মোল সংখ্যা হচ্ছে অপশান ডি, পি বাই আরটি। আচ্ছা, নেক্সট তিনের কোশ্চেনটা কি বলছে? 5 মোল জলের যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ কত হবে? তো 1.3 অঙ্কটা করতে গেলে আমাদের জলের যে তড়িৎ বিশ্লেষণ ঘটে সেই জলের তড়িৎ বিশ্লেষণের সম্পূর্ণ বিক্রিয়াটা আমাদের জানতে হবে। 2H2O এটা বিশ্লিষ্ট হয়ে 2H2 প্লাস O2 উৎপন্ন করে। বোঝা গেছে? এটা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ। তাহলে আমরা 2 মোল জল থেকে পেয়ে যাই 2 মোল H2। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা 1 মোল জল থেকে কত পেয়ে যাব? 1 মোল H2 পেয়ে যাব। তাহলে এখান থেকে যেটা বলছে 5 মোল জল থেকে কত পাবো? তাহলে 5 মোল জল থেকে পেয়ে যাব আমরা 5 মোল H2। বোঝা গেছে? তাহলে 5 মোল H2 মানে 5 × H2 মানে 2, এখানে 2 গ্রাম। তাহলে কত গ্রাম উৎপন্ন হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 10 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে এখান থেকে যে সঠিক অ্যান্সার, সেই সঠিক অ্যান্সারটা আমরা কত পেয়ে যাব? সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশান ডি, 10 গ্রাম। নেক্সট আরেকটা, তাপের আদর্শ সুপরিবাহী এবং আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতা কত? তো আদর্শ সুপরিবাহীর হচ্ছে ইনফিনিটি এবং আদর্শ অন্তরকের হচ্ছে 0। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অসীম এবং 0। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 1.5-এরটা, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডি এর কোশ্চেনটা বলছে, সরি ডি নয়, এবার আমাদের যে প্রশ্নটা হবে 1.6, প্রতিসরাঙ্ক এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কোন সম্পর্কটি সঠিক? তো আমরা সম্পর্কটা জানি, মিউ ইকুয়াল টু এ প্লাস বি আপন ল্যামডা স্কোয়ার প্লাস সি আপন ল্যামডা টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 দিয়ে এরকম চলতেই থাকবে। তো এই যে ফর্মুলা, এটাকে কচিস ফর্মুলা বলে, কচিস সূত্র। তো এখান থেকে দেখো এই যে ফার্স্ট যে দুটো পার্ট, এই পার্টটাই তোমাদের দেওয়া আছে। তাহলে অপশান এরটা হয়ে যাবে সঠিক, অপশান এ সঠিক। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন আছে 17টা বা 7-এরটা, বিওটি যে ভৌত রাশির একক, এটা হচ্ছে তড়িৎ শক্তির একক। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন 8-এরটা কি বলেছে? এখানে হচ্ছে AYX, এখানে পরমাণু থেকে একটা বিটা কণা নির্গত হয়েছে। তাহলে বিটা যদি নির্গত হয়, বলছে উৎপন্ন মূলে পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা কত? পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যায়, তাহলে পরমাণু ক্রমাঙ্ক হয়ে যাবে Y+1, আর ভর সংখ্যাটা সেমই থাকে। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার হওয়ার কথা। দেখো এটা কি কোথাও আছে? কোথাও নেই। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনোটিই নয়। এটা হচ্ছে তোমার পরমাণু ক্রমাঙ্ক আর এক্সটা হচ্ছে ভর সংখ্যা হওয়ার কথা। যেহেতু অপশানে নেই সুতরাং আমরা কোনোটিই নয় অ্যান্সার করে দিলাম। আচ্ছা, তারপরে 1.9 যে প্রশ্নটা বলেছে, 1.9-এরটা, সবচেয়ে ভারী ধাতু কি? সবচেয়ে ভারী ধাতু হচ্ছে পিবি লেড বা দস্তা হচ্ছে সবচেয়ে ভারী ধাতু। তারপরে হয় অসমিয়াম। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 10-এরটা, একটা ঋজু তড়িৎবাহী পরিবাহীর জন্য চৌম্বক বলরেখার আকার কি হবে? তো আমার এখানে হাতের দিকে দেখো, এটা যদি ঋজু পরিবাহী হয়, এটার জন্য চৌম্বক বলরেখা হবে এইটা হচ্ছে এই দিকে, যেই দিক বরাবর যাচ্ছে কারেন্ট সেই দিক বরাবর যদি বুড়ো আঙুলটা রাখি, আমাদের যেই 4টে আঙুল যেই দিক বরাবর ঘুরছে দেখো এরকমভাবে, মানে এরকমভাবে আসছে। তার মানে এটা ছবি যদি এঁকে বুঝি, এই হচ্ছে আমাদের ঋজু পরিবাহী, এর চারপাশে এরকমভাবে তড়িৎ বলরেখাগুলো ঘুরতে থাকে। বোঝা গেছে? এইটা এরকমভাবে চারপাশে তড়িৎ বলরেখাগুলো ঘুরতে থাকে। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বৃত্তাকার। অপশান বি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার, বৃত্তাকার হবে। আচ্ছা, নেক্সট
11টা কোন যোগে অষ্টক সূত্র প্রযোজ্য হয় না? অষ্টক সূত্র মানে সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, প্রযোজ্য হয় বলেছে। আচ্ছা, বেরিলিয়ামের যেহেতু লাস্ট কক্ষপথে কত হবে? আমাদের হাইড্রোজেন, তারপর হচ্ছে হিলিয়াম, তারপর লিথিয়াম, বেরিলিয়াম, বোঝা গেছে? বেরিলিয়ামের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? 2টো ইলেকট্রন থাকে, বোঝা গেছে? সেই 2টো ইলেকট্রনের ক্লোরিনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, সুতরাং এটাও হবে না। বোরনও হবে না, লিথিয়াম হাইড্রাইডও হবে না, কারণ এটারও লিথিয়ামের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? একটা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে NH3। তার মানে অষ্টক সূত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? অ্যামোনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। নেক্সট হচ্ছে 12 কোশ্চেনটা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত। তো জলের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটা দিয়ে আমরা লিখি এখানে 2H2O, এখান থেকে উৎপন্ন হবে 2H2 প্লাস হচ্ছে O2। তাহলে এর যদি ভর বের করি কত হবে? 4। আর এখানে অক্সিজেনের কত হবে? 16×32। তাহলে এদের যদি অনুপাত করি 4:32, তাহলে হয়ে যাবে 1:8। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? 1:8। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে কপার সালফেটে জলীয় দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে? গাঢ় নীল হয়ে যাবে। 14টা কিসের উপস্থিতি লোহায় দ্রুত মরচে পড়ে? তো এটা সঠিক অ্যান্সার হবে জলীয় বাষ্প। অনেকে এটা ক্লোরিন অ্যান্সার বলবে, তা ক্লোরিন হবে না। তার কারণ কি? ক্লোরিন এই মরচে পড়াটার বেগটা বাড়িয়ে দেয়, অ্যাকচুয়ালি মরচে পড়ে জলীয় বাষ্পের জন্য। নেক্সট 15টা কোন জোড়াটি পরস্পরের সমগণ? সমগণ মানে একই গ্রুপ এবং যাদের মধ্যে পার্থক্য হবে CH2, এই যৌগটার পার্থক্য হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার দেখো CH3 ও CH3 ইথার গ্রুপ, আর এটা হবে CH3 ও C2H5, এটা হচ্ছে ইথার গ্রুপ। এদের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু CH2, এটার পার্থক্য। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সি, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এটা পরস্পরের সমগণ কিন্তু সমবায়ব নয়, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন 2.1 প্রশ্নটা বলছে মিথেন হাইড্রেট কি জাতীয় যৌগ? ক্লাস আকার কঠিন পদার্থ, এটা হয়ে যাবে ক্লাস আকার কঠিন পদার্থ, এটা ক্লাস আকার কঠিন পদার্থ। আচ্ছা, ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর কাকে বলে? তো এটা হচ্ছে ট্রপোস্ফিয়ারকে বলে। কাকে বলে? ট্রপোস্ফিয়ার, আমরা যে স্তরে বসবাস করি, ট্রপোস্ফিয়ার, বোঝা যাচ্ছে? ট্রপোস্ফিয়ারকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়। আচ্ছা, সূর্য থেকে যে রশ্মিটা আসে ইউভি রশ্মি, তাকে কি তাপীয় বিকিরণ বলে? না। তো সূর্য থেকে যে রশ্মিটা আসছে, এই সূর্য থেকে যে রশ্মিটা আসছে এটা পৃথিবী থেকে আসে, পৃথিবীকে গরম করার পর যে রশ্মিটা ফিরে যাচ্ছে এইটা হচ্ছে তাপীয় বিকিরণ। যে রশ্মিটা ফিরে যাচ্ছে এটা হচ্ছে তাপীয় বিকিরণ। তাহলে যেটা আসছে সেটা নয়, যেটা ফিরে যাচ্ছে সেটা। তাহলে এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এটা আমাদের ভুল হয়ে যাবে, উক্তিটি হচ্ছে মিথ্যা। আচ্ছা, 2.3 কি বলছে? স্থির উষ্ণতায় বদ্ধভাতে একটি গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পাত্রে যোগ করা হলো। তার মানে একটা পাত্র থেকে এই পাত্রে কিছু গ্যাস আছে, এই গ্যাসের আয়তন ভি, এই গ্যাস থেকে কিছু গ্যাস এই অন্য পাত্রে আমরা যোগ করে দিলাম। তাহলে এখন এই যে পাত্রটা আছে এই পাত্রে আমাদের গ্যাসের পরিমাণ কমে যাবে না বেড়ে যাবে? তো এই পাত্রে আমাদের গ্যাসের পরিমাণটা কী হবে? এই পাত্রে গ্যাসের পরিমাণটা আমাদের কমে যাবে, আগে যে পরিমাণ ছিল এখন সেই পরিমাণটা কমে যাবে। তাহলে কি বলছে? চাপের কি পরিবর্তন হবে? আমরা কি জানি? বয়েলের সূত্র PV = ধ্রুবক। তার মানে যদি এখানে ভি কমে যায় তাহলে চাপটা কী হবে? বেড়ে যাবে, তাহলে চাপ হচ্ছে বাড়বে। এখানে আমি অ্যান্সার লিখে দিয়েছি চাপ বাড়বে, বোঝা গেছে? তাহলে এখানে চাপ বাড়বে, মাথায় ঢুকেছে? ইজি কোশ্চেন। আচ্ছা, 2.4 স্থির উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্বের কি পরিবর্তন হয়? বাতাসের ঘনত্ব কমে যায়, কমে। জলীয় বাষ্প বেড়ে গেলে বাতাসের ঘনত্বের পরিমাণ কমে যাবে, বোঝা গেছে? আচ্ছা, গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের সঙ্গে কি সংঘর্ষ ঘটায়? তো অবিরাম সংঘর্ষ ঘটায়, অবিরাম মানে সব সময়, অবিরাম স্থিতিস্থাপক স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়, বোঝা গেছে? অবিরাম স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। আচ্ছা, নেক্সট হচ্ছে 2.5 দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে বলেছে এম, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এন হলে এদের মধ্যে এই যে 2m - n এর মান কত? আচ্ছা, আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে কি সম্পর্ক জানি? আলফা = β/2। তাহলে এখানে আলফার বদলে আমরা এম লিখে দিচ্ছি আর বিটার বদলে এন লিখে দিচ্ছি 2। তাহলে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে হবে 2m = হচ্ছে n। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করি 2m - n কত হয়ে যাবে? 0। আচ্ছা, 2mn এই কারণে বসিয়ে দিয়েছি যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক m এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক n। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত পেয়ে যাচ্ছি? সঠিক অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি 0। আচ্ছা, 2.6 মোটর গাড়ির হেডলাইটে কী দর্পণ ব্যবহার করা হয়? তো এটা বারবার কোশ্চেনটা হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করা হয়।
2.7 এর কোশ্চেন কি বলছে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হলে চ্যুতিকোণের মান কত? তাহলে 2.7 ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, চ্যুতিকোণ মান কত হবে? দেখো এখানে ছবিটা আমি এঁকে দিচ্ছি হাতেই। তাহলে এইটা আছে কোন মাধ্যম? ঘন মাধ্যম। এইটা হচ্ছে লঘু মাধ্যম। তাহলে ঘন থেকে লঘুতে যদি আসে, এ হচ্ছে একটু বেঁকে গেছে আলোক রশ্মিটা, তোমরা বুঝে নাও। তাহলে এটা যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি এরকম পথে যাওয়ার কথা ছিল। আচ্ছা, লঘু মানে অভিলম্ব থেকে দূরে সরে যায়, তাহলে আলোক রশ্মিটা এই মাধ্যমে এতটুকু দূরে সরে যাবে। তাহলে এইটা হচ্ছে আপাতন কোণ হবে, এইটা হচ্ছে তোমার প্রতিসরণ কোণ আর হবে, আর এইটা হচ্ছে চ্যুতি হবে। তাহলে চ্যুতি কোণের মান ডেল্টা ইকুয়াল টু কত হবে? চ্যুতি কোণের মান সর্বদা আর মাইনাস আই, এখানে সর্বদা বলা ভুল, এইখানে যে বড় কোণটা এটা হবে সেটা মাইনাস ছোট কোণটা। তাহলে এক্ষেত্রে চ্যুতি কোণের মান হবে আর মাইনাস আই। ছবিটাকে তোমরা বুঝিয়ে দিবা, তীর চিহ্ন সর্বদা দেবে। আচ্ছা, উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে এমন একটি পদার্থের নাম লেখো। তাহলে 2.8, 2.8 হচ্ছে সিলিকন। 2.8 আমি এখানে লিখে দিচ্ছি সিলিকন। সিলিকন হবে, জার্মেনিয়াম হবে, অর্থাৎ যারা যারা অর্ধপরিবাহী তাদের ক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা বলছে 2.9, যে 1 কুলম আধানে, দেখো এখানে মাইনাস বলেছে, -1 কুলম আধানে, অ্যাকচুয়ালি এটা মাইনাস দিতে যায়নি, পজিটিভই দিতে চেয়েছে, তবুই আমরা মাইনাস ধরে করে নিচ্ছি। -1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত? তো দেখো পুরো পেজটা আমরা একটু ক্লিয়ার করে নিই, তারপর আমরা অ্যান্সারটা করবো। তাহলে 2.9 যে অ্যান্সার, এটা আমরা করাচ্ছি দেখো। আচ্ছা, 2.9 যেটা বলেছে -1 কুলম আধানে ইলেকট্রন সংখ্যা কত হবে, আমরা কি জানি কিউ ইকুয়াল টু হচ্ছে এন ইর ফর্মুলা। তাহলে এন ইকুয়াল টু কত? কিউ আপন ই, -1 কুলম। আচ্ছা, একটা ইলেকট্রনের আধান কত? ই মানে একটা ইলেকট্রন আধান -1.6 ইন্টু 10⁻19। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আর এখানে এত কুলম 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 কেটে গেল, তাহলে এখানে 1/1.6, এটা দিয়ে ওপরে উঠে যায় 10⁻19, এত টি হয়ে যাবে। তাহলে এটা হবে 0.625 ইন্টু হচ্ছে 10⁻19 এত টি। বোঝা গেছে? তো তোমরা এটা ক্যালকুলেশন করে দেখে নিবে যে ঠিকঠাক বেরোচ্ছে কি না। পদ্ধতিটা সেম পদ্ধতি। আচ্ছা, নেক্সট বলছে 10-এরটা, কোনো তেজস্ক্রিয় রশ্মির গতিবেগ শূন্য মাধ্যমে, এটা তো আলোর গতিবেগের সাথে সমান কার? এটা হবে গামা রে। 2.10 কী হবে? 2.10 হচ্ছে গামা রে হবে। আচ্ছা, নেক্সট বলছে থোরিয়াম থেকে একটা বিটা বেরিয়ে গেছে। তাহলে এখানে যে ড্যাশ পূরণটা কী হবে? তো ড্যাশ পূরণে তোমরা যে কোনো একটা বসিয়ে দাও, বিটা বেরোলে আমরা কী জানি পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যায়। তাহলে এটা 91 হবে এবং ভর সংখ্যা কী থাকবে? ভর সংখ্যা সেমই থাকবে। তাহলে 91x 234 সঠিক অ্যান্সার হবে। বোঝা গেছে? আচ্ছা, এরপর আমাদের ম্যাচিং করতে হবে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো ম্যাগনেসিয়াম ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সন্ধিগত মৌল হয়ে যাবে আমাদের জেডেন। থার্মিট পদ্ধতিতে তোমাদের নিষ্কাশন করা হয় এমএন ম্যাঙ্গানিজ। আর ব্রাশ কী হয়ে যাবে? ব্রাশ হয়ে যাবে কপার। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন দিয়েছে 2.12, এদেরকে আম্লিক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও। তো সবচেয়ে বেশি আম্লিক হচ্ছে P2O5, এটা সবচেয়ে বেশি আম্লিক। বোঝা গেছে? আচ্ছা, এটা কি Al2O3, এটা হচ্ছে উভধর্মী, এটা হচ্ছে উভধর্মী। আর এমজি হচ্ছে ক্ষারকীয়। তাহলে এটাও হচ্ছে সঠিক অ্যান্সার। ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে 2.12 আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এমজিও সবচেয়ে কম, তারপর হচ্ছে Al2O3, তারপরে হয়ে যাবে P2O5। এটা আম্লিক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজালে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা, পর্যায় সারণীর প্রথম হ্রস্ব পর্যায়ে মোট মৌল সংখ্যা কটি? 2টি। ধ্রুবীয় সমযোজী বন্ধন সৃষ্টিকারী দুটি তড়িৎ ঋণাত্মক দুটি পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কেমন হওয়া উচিত? তো এটা হয়ে যাবে মাঝারি পার্থক্য হওয়া উচিত। এটা হয়ে যাবে তোমাদের মাঝারি পার্থক্য, মানে রেঞ্জটা হয়ে যাবে দেখো 0.4 থেকে 1.7, এতটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকলে তবে সেটা ধ্রুবীয় সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। আচ্ছা, নেক্সট নিষ্ক্রিয় মৌল হলেও বিশেষ শর্তে যৌগ গঠন করে এমন কে হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে জেনন। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এক্সি। এটার নাম কি? এক্সির নাম হচ্ছে জেনন। বোঝা গেছে? জেনন হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, কী কী মৌল গঠন করে এরা? মৌল যেটা এটা গঠন করে আমি লিখে দিচ্ছি, XCF2, XCF4। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট তারপরে হচ্ছে 2.14, H2S এর সংস্পর্শে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোফুসেট দ্রবণের বর্ণ কী হয়ে যায়? বেগুনি হয়ে যায়। আচ্ছা, নেক্সট 2.15 এর প্রশ্ন কি বলছে? 2.15 বলছে নাইট্রোলিম যে যে পদার্থের সংমিশ্রণ সেটা লেখো। তো নাইট্রোলিম কী কী পদার্থের সংমিশ্রণ? 2.15 সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যালসিয়াম সায়ানামাইড, CaNCN প্লাস হচ্ছে কার্বন, এইটার মিশ্রণ। তো এটার নাম কি? ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে আমরা কি বলছি? নাইট্রোলিম বলছি। এবং জমিতে এটা সার হিসাবে ব্যবহার করা হয়। কী হিসাবে ব্যবহার করা হয়? সার হিসাবে।
আচ্ছা, সংশ্লেষণ পদ্ধতিতে যে অ্যাসিড প্রস্তুত করা হয় সেটা কি? সেটা হচ্ছে HCl অ্যাসিড প্রস্তুত করা হয়। আচ্ছা, এইটা কি দেখো, 3টে ইলেকট্রন মানে পজিটিভ ছিল, সেখান থেকে 2টো পজিটিভ হলো, মানে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করেছে। তো একটা ইলেকট্রন গ্রহণ করলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বিজারণ বলি। কি বলি? বিজারণ। আচ্ছা, 2.17 IUPAC নাম লিখতে বলেছে। প্রথমটা এরটা কি হবে? এরটা দেখো 3টে কার্বন আছে আর ডবল বন্ড আছে, ইন আছে, তাহলে এটার নাম হয়ে যাবে প্রোপিন। এটার নাম কি হয়ে যাবে? এটার নাম হয়ে যাবে প্রোপিন। বোঝা গেছে কি নাম হয়ে যাবে? প্রোপিন। কেন? ডবল ওয়ান থাকলে আমরা কি যোগ করি? ইন যোগ করি। আর ট্রিপল ওয়ান থাকলে আমরা কি যোগ করি? ট্রিপল ওয়ান থাকলে আইন যোগ করি। আর সিঙ্গেল ওয়ান থাকলে কি যোগ করি? এন যোগ করি। বোঝা গেছে? আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন কি আছে? বিএডটা বিএডটা বলছে HCHO এর নাম কি? তো এর নাম হচ্ছে মিথানেল। মিথানেল দন্তন্য জফলাকার ন্যাল, নল, নল নয় ন্যাল। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট অথবারটা কি বলে? অথবার কোশ্চেনটা কি বলেছে? অ্যাসিটোন আর প্রোপানলের মধ্যে সম্পর্ক কি? তাহলে এখানে যদি আমরা অন লিখি, অ্যাসিটোনের সংকেত হচ্ছে CH3 আর CH3। আচ্ছা, এর আণবিক সংকেত কটা? আণবিক সংকেত C3, H কত? 6O এটা। আর প্রোপানল যদি আমরা আঁকি, প্রোপানল হয়ে যাবে CH3 CH2 CHO, এটা তোমাদের প্রোপানলের সংকেত। তাহলে এই ক্ষেত্রে কার্বন কটা? এক্ষেত্রে কার্বন 3টে, হাইড্রোজেন কটা? 3 2 5, একে 6টা, হাইড্রোজেনও 6, একটা অক্সিজেন পড়ে আছে। তো দেখো উভয়েরই আণবিক সংকেত এক, তাহলে আণবিক সংকেত যদি এক হয় এদেরকে আমরা কি বলি? সমবায়ব বলি। কি বলি? সমবায়ব। বোঝা গেছে? এদেরকে আমরা কি বলি? সমবায়ব। তাহলে অ্যাসিটোন আর প্রোপানল কি? পরস্পরের সমবায়ব। আচ্ছা, নেক্সট 2.18 এর কোশ্চেন কি বলেছে? বিউটানলের গঠনমূলক সংকেত। নল বলেছে, ভালো থাকবে। বিউটানল মানে 4টে কার্বন থাকবে। তাহলে প্রথমে আমরা একটু বন্ধন দিয়ে কার্বনটাকে সাজিয়ে নিই, 4টে কার্বন। দেখো এখানে 4টে কার্বন আমরা সাজিয়ে নিলাম। তাহলে এর হয়ে যাবে হাত কমপ্লিট করতে 3টা হাইড্রোজেন লাগবে। আচ্ছা, এখানে দেখো এখানে কটা হচ্ছে? 2 বিউটানল বলেছে। এবার কার্বনের যদি নামকরণ করি, এক, এটা অন্য কালার দিয়ে আমি করছি, 1 2 3 এবং 4, 4টে কার্বন নামকরণ করলাম। আহ, দু 2 বিউটানল মানে 2 নম্বর গ্রুপে একটা OH থাকবে, এখানে একটা OH থাকবে। বোঝা গেছে? তাহলে যদি OH থাকে তাহলে এই কার্বনের 3টে হাত হয়ে গেছে, এই কার্বনের 3টে হাত। তাহলে এর 4টে হাত কমপ্লিট করার জন্য একটা হাইড্রোজেন লাগবে। এর 2টো হয়ে গেছে, মানে এখানে H2 লাগবে, এখানে হচ্ছে 3 লাগবে। তাহলে অ্যাকচুয়ালি সিম্পল যদি ফর্মুলাটা আমরা লিখতে চাই তাহলে এখান থেকে হয়ে যাবে। দেখো ফর্মুলাটা আমরা এক সেকেন্ড এটা উপরে তুলে নিই একটু। তাহলে এখান থেকে যে সংকেতটা হয়ে যাবে CH3 CHOH, বোঝা গেছে? CH2 CH3, এইটা হচ্ছে তোমাদের 2 বিউটানলের গঠনমূলক সংকেত। বোঝা গেছে? কীভাবে তৈরি করতে হয়? এইভাবে তৈরি করতে হয় তোমাদের জানার জন্য। এটা তোমাদের সিলেবাসের বাইরে, এটা পড়বে না, তো এই নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেল 2 দাগের কোশ্চেনগুলো। এবার আমরা বিভাগ গয়ের যে অঙ্কগুলো আছে সেই বিভাগ গয়ের অঙ্কের দিকে চলে যাব। আচ্ছা, প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম অঙ্ক হচ্ছে তোমাদের 3.2 এর যে অঙ্কটা, 2 মোল N2 এবং 1 মোল অ্যামোনিয়া গ্যাসের মধ্যে কোনটিতে পরমাণু সংখ্যা বেশি হবে? কোনটিতে পরমাণু সংখ্যা বেশি হবে? তো দেখো যদি এটা আমরা কমপ্লিট সলিউশন করি, 2 মোল N2, আচ্ছা 1 মোল N2-তে অণু কত আছে? আমরা এখানে 3.2 নামকরণ দিলাম। 1 মোল N2-তে অণু কতগুলো আছে? 1 মোল N2-তে অণু আছে 6.022 ইন্টু 10⁻23 এতটি। বোঝা গেছে? আচ্ছা, N2 কত পরমাণু? দ্বিপরমাণু। তাহলে হচ্ছে 1 মোল N2-তে পরমাণু কত আছে? পরমাণু আছে স্যার 2 গুণ করে দেবো, 2.6.022 ইন্টু 10⁻23 এতটি। আচ্ছা, এবার 2 মোল বলেছে, তাহলে 2 মোল N2-তে পরমাণু থাকবে কতগুলো? আর একটা 2 গুণ করতে হবে, 2 ইন্টু 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 এতটি। বোঝা গেছে? আচ্ছা, এবার বলছি 1 মোল অ্যামোনিয়া গ্যাসের মধ্যে কোনটিতে পরমাণু সংখ্যা বেশি? আচ্ছা, 1 মোল অ্যামোনিয়ার মধ্যে পরমাণু সংখ্যা কতটা হবে? দেখো 1 মোল NH3-তে 1 মোল NH3-তে অণু কতগুলো আছে? 1 মোল NH3 অণু আছে 6.022 ইন্টু 10⁻23 এতটি। এটা অ্যাভোগাড্রো সংখ্যক। আচ্ছা, অ্যামোনিয়াটা কত পরমাণু? নাইট্রোজেনের একটা, হাইড্রোজেনের 3টে, তাহলে 4টে পরমাণু আছে এর মধ্যে। কত পরমাণু আছে? 4টে। তাহলে 1 মোল অ্যামোনিয়াতে পরমাণু আছে, 1 মোল অ্যামোনিয়াতে পরমাণু কতগুলো আছে? এর সাথে 4 গুণ করতে হবে, 4 ইন্টু 6.022 ইন্টু 10⁻23টি।
বোঝা গেছে? তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ, দেখো এই যে পরমাণুর সংখ্যাটা এবং এই যে পরমাণুর সংখ্যাটা, দুটো পরমাণুর সংখ্যাই কিন্তু সমান, এরও 4 গুণ হচ্ছে, এরও 4 গুণ হচ্ছে। তাহলে উভয়েই পরমাণু সংখ্যা সমান থাকবে। অ্যান্সার কি হবে? উভয়েই পরমাণু সংখ্যা সমান হবে। উভয়েই পরমাণু সংখ্যা সমান, পরমাণু সংখ্যা সমান। মাথায় ঢুকাচ্ছে, উভয়ে আমাদের পরমাণু সংখ্যা কি হবে? উভয়ে পরমাণু সংখ্যা সমান হবে। নেক্সট হচ্ছে আমাদের যে প্রশ্নটা আছে 3.4, 3.4-এর কি কোশ্চেন? 3.4-এর যে প্রশ্নটা বলেছে এখানে, আমরা 3.4টা যদি করি, 220 ভোল্ট 100 ওয়াট আর 220 ভোল্ট 40 ওয়াট রেটিংযুক্ত বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোধের অনুপাত কত? আচ্ছা, তো 220 ভোল্ট 100 ওয়াট এর মধ্যে রোধ কত? রোধটাকে আমি R1 নাম দিচ্ছি। আর রোধটার ফর্মুলা কী হয়ে যাবে? আপন ভি স্কোয়ার আপন কত? পি। ভি স্কোয়ার মানে 220 ইন্টু হচ্ছে 220, আর পি মানে হচ্ছে 100 ওয়াট। তাহলে এখান থেকে এত ওহম পেয়ে যাবো, এটা শূন্য এটা শূন্য, এই শূন্য এই শূন্য কেটে যাবে। তাহলে এটা হয়ে যাবে 22 ইন্টু 22। আমরা গুণ করছি না, এরকম রেখে দিচ্ছি, পরে কাজে লাগবে। আচ্ছা, দ্বিতীয় লাইট যেটা আছে, মানে রেটিংযুক্ত লাইট আছে 220 ভোল্ট 40 ওয়াট। তাহলে এর রোধটাকে আমরা R2 ধরে নিচ্ছি। তাহলে R2 সেম ফর্মুলা ভি স্কোয়ার আপন পি। তাহলে ভি স্কোয়ার মানে 220 ইন্টু 220, আর নিচে তোমাদের বসে যাবে 40। তাহলে এই শূন্য কেটে যাবে। তাহলে এখান দিয়ে আমাদের যেটা পড়ে থাকবে, দেখো 22 ইন্টু 22, বোঝা গেছে, ইন্টু এটার উপরে থাকবে উপরে 10 আর নিচে 4, এত ওহম। এখানে একটা শূন্য নিয়ে নিয়েছি। তাহলে আর এবার যদি আমরা এদের অনুপাত করি, দেখো অনুপাত করলে R1:R2 যদি আমরা বের করি, তাহলে হয়ে যাবে 22 ইন্টু 22, বোঝা গেছে, ইজ টু, এটাও কত হয়ে যাবে? 22 ইন্টু 22 ইন্টু 10/4। দুজন অনুপাতটা এটাই বেরোবে, ইন্টু 10/4। তাহলে এদের যদি আমরা কাটাকাটি করে দিই, মনে মনে উভয় দিক দিয়ে 22:22 তুলে দেবো। তাহলে এইদিকে পড়ে যাবে 1:, এদিকে পড়ে যাবে 10/4। 4 দিয়ে গুণ হলে 4:10। যদি 2 দিয়ে কাটাকাটি করি, 2 দুগুণে 4, 2 5-এ 10। কত সহজে অনুপাতটা হয়ে গেল 2:5। তোমাদেরকে গুণ করলে বেশি সমস্যা হতো। আচ্ছা, পরবর্তী যে অঙ্কটা আছে আমাদের, এবার যে আমরা 4.2 এর যে অঙ্কটা করবো, বলছে 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে? তার মানে ভর জানতে চেয়েছে, আবার এসটিপিতে তার আয়তন কত, দুটোই জানতে চেয়েছে। তাহলে আমরা আগে বিক্রিয়াটা লিখে নিই। দেখো, স্টিম যদি বিক্রিয়াটা লিখি 3Fe, তোমাদেরকে এই বিক্রিয়াগুলো মনে রাখতে হবে, প্লাস 4H2O, এখানে আমরা স্টিম চালাচ্ছি, যে যৌগটা উৎপন্ন হবে Fe3O4, প্লাস হচ্ছে এখান থেকে উৎপন্ন হবে 4 মোল H2 উৎপন্ন হবে। তাহলে 4 মোল যদি H2 বের করি, তাহলে এখানে আমরা পেয়ে যাব, এইখান দিয়ে এর ভরটা পেয়ে যাব 4 গুণিত 2 ইকুয়াল টু 8 গ্রাম। এটা গ্রামে প্রকাশ করে নিলাম। আর যদি আয়তনে এখান থেকে বের করি, আয়তনটা যদি বের করি, দেখো 1 মোলের জন্য 22.4 লিটার, 4 মোলের জন্য 22.4 ইন্টু 4। তাহলে এখান থেকে যেটা অ্যান্সার পেয়ে যাবে তোমরা 89.6 এত লিটার, বোঝা গেছে। আর আমাদের কি লাগবে? এখানে এফি লাগবে। এফি হচ্ছে কত? এফি হচ্ছে 3 গুণিত তোমাদের পারমাণবিক গুরুত্ব 56। তাহলে এখানে টোটাল হয়ে যাবে 168 গ্রাম। তো আমরা ধাপে ধাপে এটা বের করব, যে প্রথমে ভরটা বের করে নেবো, তারপর আয়তনটা বের করব, বোঝা গেছে। তাহলে আমরা যদি এখানে লিখি, দেখো কি বের করতে বলেছে, আয়রন থেকে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে। তাহলে আমরা হাইড্রোজেনের পরিমাণ বের করছি। তাহলে এখানে দেখো 168 গ্রাম এফি থেকে 168 গ্রাম এফি থেকে আমরা 8 গ্রাম H2 পাচ্ছি, 8 গ্রাম H2 পাই। এবার কত গ্রাম বলেছে? 21 গ্রাম। তাহলে 1 গ্রাম এফি থেকে আমরা কত পাবো? 8/168 গ্রাম H2 পাই। তারপর যেটা কোশ্চেনে বলেছে 21 গ্রাম, তাহলে 21 গ্রাম এফি থেকে আমরা যেটা পাবো 8/168 ইন্টু 21, এত গ্রাম আমরা কি পাবো? এত গ্রাম আমরা H2 পাই। তাহলে আমরা যদি এখান থেকে কাটাকাটি করি, দেখো 21 8-এ 168, তাহলে 21 8 আর নিচে 168 কাটাকাটি হয়ে পেয়ে যাবো 1 গ্রাম H2 পাবো। তাহলে আমরা 21 গ্রাম এফি থেকে 1 গ্রাম H2 পাবো। এইটা আমাদের বেরিয়ে গেল, তোমাদের যে ভরটা জানতে চেয়েছিল, প্রথম অ্যান্সারটা বেরিয়ে গেল 1 গ্রাম। আচ্ছা, এসটিপিতে তার আয়তন জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে আবার লিখি 168 গ্রাম এফি থেকে যে হাইড্রোজেন পাই, তার আয়তনটা কত? তার আয়তনটা হচ্ছে 89.6 এত লিটার, বোঝা গেছে। তাহলে 1 গ্রাম এফি থেকে আমরা যে হাইড্রোজেনটা পাবো, তার আয়তন কত বেরোবে? 89.6/168 এত লিটার। এবার 21 গ্রাম
21 গ্রাম এফি থেকে আমরা যে হাইড্রোজেনটা পাবো আর তার আয়তন কত হবে, তার আয়তন বেরোবে 89.6 আপন হচ্ছে 168 গুণিত 21, বোঝা গেছে এত লিটার। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি কত হবে, কাটাকাটি করলে এটা হয়ে যাবে 21 8, 21 8-এ তোমার হচ্ছে 168, 8 দিয়ে কাটাকাটি করলে 8 11 88 89 16 8 2 16 এত লিটার। তাহলে কত লিটার উৎপন্ন হবে, 11.2 লিটার এখান থেকে উৎপন্ন হবে তোমাদের হচ্ছে হাইড্রোজেন। তাহলে ভরের বেরোলো 1 গ্রাম আর লিটার বেরোলো 11.2 লিটার। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা বলেছে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমরা খোলা পাত্রে উত্তপ্ত করি তাহলে কি পরিমাণ ওজনের হ্রাস ঘটবে, কি পরিমাণ ওজনের হ্রাস ঘটবে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো নেক্সট অঙ্কটা করতে গেলে যেটা অথবার অঙ্কটা আছে, কি পরিমাণ ওজনের হ্রাস ঘটবে মানে কি, যে গ্যাসীয় পদার্থটা উৎপন্ন হবে সেই গ্যাসীয় পদার্থটা উড়ে যাবে, সেইটাই হচ্ছে ওজনের হ্রাস ঘটবে। তো ফার্স্ট ওজনের হ্রাস ঘটানোর আগে আমাদেরকে বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে, যে আমরা কোন বিক্রিয়াটা করব। তাহলে KClO3কে আমরা প্রথমে উত্তপ্ত করব, সেখান থেকে যে অক্সিজেনটা উৎপন্ন হবে সেই অক্সিজেনটা উড়ে যাবে, উড়ে গিয়ে ওজনের হ্রাস ঘটাবে। তাহলে ফার্স্ট হচ্ছে বিক্রিয়াটা 2KClO3, এখান থেকে যেটা উৎপন্ন হবে 2KCl প্লাস হচ্ছে 3O2, 2KCl প্লাস 3O2 এই হচ্ছে বিক্রিয়া। যদি এখান থেকে আমরা আণবিক গুরুত্ব আমরা বের করি, KClO3 বের করতে হবে কত, 2 ফার্স্ট ব্র্যাকেট, পটাশিয়ামের 39 আর ক্লোরিনের তোমার 35.5, 35.5 আর প্লাস অক্সিজেনের 3 × 16 = 48, বোঝা গেছে। তাহলে এটা যদি আমরা সম্পূর্ণ গুণ করি অ্যান্সার হয়ে যাবে 245। এখান থেকে আর বের করতে হবে আমাদের অক্সিজেনটা 3 ইন্টু 16 × আমাদের কত হবে, 16 × 32। তাহলে যদি এটা গুণ করি আমাদের 3 × 6, 3 × 9 96 বেরোবে। তাহলে এবার বলছি এত গ্রাম পটাশিয়ামগুলো খোলা পাত্রে। আচ্ছা ফার্স্ট আমরা বের করে নেব যে এখান থেকে দেখো 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে মানে KClO3কে উত্তপ্ত করলে 96 গ্রাম কি উৎপন্ন হয়, O2 উৎপন্ন হয়, 96 গ্রাম O2 উৎপন্ন হয়। এবার কোশ্চেনে একটার আগে দশমিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিলাম 24.5 গ্রাম যদি আমরা KClO3কে উত্তপ্ত করি তাহলে এটা হয়ে যাবে 9.6 গ্রাম কি উৎপন্ন হবে, O2 উৎপন্ন হবে। তাহলে কি পরিমাণ ওজনের হ্রাস ঘটবে, কি বলছে কি পরিমাণ ওজনের হ্রাস ঘটবে, এই যে 9.6 গ্রাম অক্সিজেনটা এটা উবে যাবে, অর্থাৎ গ্যাসীয় পদার্থ হওয়ার জন্য উড়ে যাবে। তো অতএব ওজনের হ্রাস ঘটবে, ওজনের হ্রাস ঘটবে, ওজনের হ্রাস কত ঘটবে, এটা হয়ে যাবে 9.6 গ্রাম, এত পরিমাণ ওজনের হ্রাস ঘটবে। আচ্ছা অবশেষ যে পড়ে থাকা পদার্থের পরিমাণ কত হবে, অর্থাৎ পড়ে থাকা পদার্থের পরিমাণ হবে, পড়ে থাকা পদার্থের পরিমাণ হবে, দেখো তোমরা এটা টোটাল ছিল 245, সেখান থেকে হ্রাস ঘটছে কত, হ্রাস ঘটছে তোমাদের 245 না সরি, এখানে 24.5 গ্রাম ছিল। তাহলে আমরা এখান থেকে 24.5 গ্রাম টোটাল থেকে আমরা বিয়োগ করে দিলাম 9.6, এত গ্রাম হচ্ছে পড়ে থাকা পদার্থের যে ওজন হবে সেই ওজনটা। তা তোমরা এটা ক্যালকুলেশন করো, বিয়োগ করলে যেটা অ্যান্সার হবে 24.5, সেখান থেকে 9.6, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 14.9 গ্রাম। তাহলে পড়ে থাকা পদার্থের ভর হয়ে যাবে 14.9 গ্রাম, বোঝা গেছে। দুটোই অঙ্ক খুবই সুন্দর ছিল রাসায়নিক গণনা থেকে। আচ্ছা আর পরবর্তী যে অঙ্কটা আছে, পরবর্তী আমাদের এই চ্যাপ্টার লাস্ট অঙ্ক, বলছে বায়ু সাপেক্ষে জলের প্রতিসাঙ্ক 4/3, আবার বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক। আচ্ছা বাতাসটাকে আমি এয়ার ধরে নিচ্ছি 4.4, বাতাসটাকে এয়ার, বায়ু সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক, জলের প্রতিসারাঙ্ক তার মানে মিউ ওয়াটার কার সাপেক্ষে, বাতাসের সাপেক্ষে, তো যার সাপেক্ষে সেটা নিচে, এটা হচ্ছে 4/3। আবার বলে যে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক, বায়ু সাপেক্ষে কাঁচের, কাঁচটাকে আমি গ্লাস ধরে নিচ্ছি, কার সাপেক্ষে, বায়ু সাপেক্ষে, এর মান হচ্ছে 1.5। এবার জানতে চেয়েছে জল সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক, জল সাপেক্ষে, তার মানে এই দুটো আমরা যদি গুণ করি মিউ ডব্লু আপন মিউ এ ইন্টু মিউ জি আপন হচ্ছে, আচ্ছা দুটো গুণ করলে এটা হবে না, আমাদেরকে ভাগ করতে হবে। আচ্ছা এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ।
এই দুটোকে যদি আমরা ভাগ করে দিই, ভাগ করে দিলে কী হবে, মিউ ডব্লু আপন হচ্ছে মিউ এ আর ভাজিত মিউ জি আপন হচ্ছে মিউ এ। তাহলে এইটা হয়ে যাবে 4/3 ভাজিত হচ্ছে 1.5। তাহলে ভাজিত চিহ্নটা যদি আমরা গুণিত করি তাহলে মিউ ডব্লু আপন হচ্ছে মিউ এ ইন্টু এটা মিউ এটা ওপরে উঠে যাবে আর নিচে হয়ে যাবে মিউ জি পড়ে যাবে। তাহলে এটা 4/3 ইন্টু এটা হচ্ছে নিচে 1.5 হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, যদি এ কেটে যাবে, কেটে গেলে কার সাপেক্ষে কোনটা চেয়েছে, জল সাপেক্ষে কাঁচের, জল সাপেক্ষে কাঁচের। তার মানে জল সাপেক্ষে কাঁচের চেয়েছে মানে আমাদেরকে এটা আবার উল্টে দিতে হবে, উল্টে দিলে হয়ে যাবে মিউ জি আপন মিউ ডব্লু। তাহলে এটা হয়ে যাবে, ওপরে হয়ে যাবে 3 ইন্টু 1.5 আর নিচে হয়ে যাবে 4। বোঝা গেছে? তাহলে যদি এটাকে আমরা দশমিক তুলে দিই, নিচে হয়ে যাবে 10, কাটাকাটি করলে কত হয়, 5 দুগুণে 10, 5 3 15, তাহলে এখান থেকে হয়ে যাবে 9/8। তাহলে এইটা হয়ে যাবে তোমাদের ডব্লু আর মিউ জি ইকুয়াল টু 9/8। তাহলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক যার সাপেক্ষে বলবে সর্বদা সেটা নিচে করতে হবে। তাহলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক হয়ে যাবে 9/8। বোঝা গেছে? এই ছিল তোমাদের এই সেটের সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে। দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে আবার নতুন একটা সেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটিকে পাশে থেকো। ধন্যবাদ।